আজকে বিএসসি সিলেবাস থেকে আরণ্যক উপন্যাস আলোচনা করছিলাম। আরণ্যক উপন্যাসের দ্বিতীয় পর্বের আলোচনা নয়, তৃতীয় পর্বের আলোচনা আজকে করব। আরণ্যক উপন্যাস আমি বলেইছিলাম যে তার 14টা পরিচ্ছেদ আছে। 14টা পরিচ্ছেদে তার মধ্যে অনেক উপ অধ্যায় আছে। তো প্রথম পরিচ্ছেদের প্রথম পর্বে আমি বলেইছিলাম যে 4টে পরিচ্ছেদ আছে, মানে 4টে উপাধ্যায় আছে, যেটা আলোচনা করেছি। দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা অংশ আলোচনা করেছিলাম, প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম, যেটা মানে দ্বিতীয় পরিচ্ছেদের কিছুটা উপাধ্যায় আছে 5টা, তো সেইখানে কিছুটা অংশ আলোচনা করেছিলাম। আজকে পর্ব 3-এ দ্বিতীয় পরিচ্ছেদের বাকি অংশটুকু আলোচনা করব, প্রশ্নোত্তর। যাই হোক, প্রথম প্রশ্ন হচ্ছে গণরী তেওয়ারির বয়স কত যখন তার বাবা মারা যায়? গণরী তেওয়ারির বয়স তখন কত যখন তার বাবা মারা যায়? উত্তর হবে 12 বছর। 12 বছর বয়স যখন গণরী তেওয়ারির, তখন তার বাবা মারা যায়। পরের প্রশ্ন, গণরী তেওয়ারিকে কে মানুষ করে? গণরী তেওয়ারিকে কিন্তু মানুষ করেছিল তার এক বৃদ্ধা পিসিমা। তারপরের প্রশ্ন হচ্ছে পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে কি আছে? এখানে উপন্যাসে দেখা যায় যে দ্বিতীয় পরিচ্ছেদের যে 2 নম্বর অংশে দেখা যাচ্ছে যে সেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কিছু মানে জায়গার কথা বলা আছে। পূর্বে আছে পূর্ণিয়া শহর, আর পশ্চিমে আছে ভাগলপুর জেলার সীমানা, উত্তরে আছে কুশি নদী, আর দক্ষিণে আছে নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার। এই 4টে জায়গার উল্লেখ আছে। পরের প্রশ্ন হচ্ছে গণরী তেওয়ারি ক মাস পর ভাত খেলো? গণরী তেওয়ারি ক মাস পর ভাত খেয়েছিল? 3 মাস পর ভাত খেলো। ওখানে উপন্যাসে আছে যে সেই অঞ্চলের মানুষজন কিন্তু প্রায় ভাত খেতে পায় না বললেই চলে, শুধুমাত্র রাসবিহারী সিং আর তার সাথে ছিল আরেকজন ব্যক্তি যারা ভাত খেতে পেত, কিন্তু বাকিরা ভাত খেতে পেত না। 3 মাস পর ভাত খেয়েছিল। কবে শেষ ভাত খেয়েছিল গণরী তেওয়ারি? গত মাসের ভাদ্র সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানে ভাত খেয়েছিল। রাসবিহারী সিং ছিল রাজপুত, হ্যাঁ, তার বাড়িতে নিমন্ত্রণ ছিল গত মাসের ভাদ্র সংক্রান্তিতে, তখন শেষ ভাত খেয়েছিল। ভীমদাস টোলা ও পর্বতা থেকে কত মাইল পথ হেঁটে ভাত খেতে এসেছিল? ওরা ভাত খেতে এসেছিল, ওই অঞ্চলের মানুষেরা, স্থানীয় বাসিন্দারা 9 মাইল পথ হেঁটে। আচ্ছা, ঠান্ডা পুকুরের জলে কোন মাসের রাত্রে ডুব দিয়েছিল? মানে ঠান্ডা পুকুরের জলে ডুব দেওয়ার মতো এখানে একটা কথা আছে, সেখানে কোন কোন মাসের উল্লেখ আছে এখানে যদি বলি, উপন্যাসে এতক্ষণ পর্যন্ত মানে যতটা আলোচনা হচ্ছে সেখানে কিন্তু 4টে মাসের উল্লেখ আছে। 1 হলো অগ্রহায়ণ মাস, 2 হলো পৌষ মাস, 3 হলো এখানে পৌষ মাসের, এই ক্ষেত্রে পৌষ মাসের রাত্রের কথা বলা হয়েছে। ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাত্রে ডুব দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মাস আছে অগ্রহায়ণ মাস, পৌষ মাস, ভাদ্র সংক্রান্তি, একটু আগেই বললাম ভাদ্র সংক্রান্তিতে শেষ ভাত খেয়েছিল, আর ফাল্গুন মাস। আচ্ছা, বন ঝাউয়ের গাছ কোন শব্দে ভেঙে ঊর্ধ্বশ্বাসে দৌড়য়? কেমন শব্দ হয়েছিল? মর্মর শব্দে। আচ্ছা, গণরী তেওয়ারি কে ছিল? গণরী তেওয়ারি ছিল স্কুল মাস্টার। সিপাহীর নাম কি ছিল? সিপাহীর নাম ছিল বিষ্ণুরাম পাড়ে, এটা মনে রাখতে হবে, সিপাহীর নাম ছিল বিষ্ণুরাম পাড়ে। আর রাজপুত কে ছিল? রাজপুত হচ্ছে রাসবিহারী সিং। আর এখানে যদি প্রশ্ন এসে থাকে যে গণরী তেওয়ারি কে ছিল, গণরী তেওয়ারি ছিল স্কুল মাস্টার। রাত্রিবেলা কারা দৌড়চ্ছিল? একটা ওখানে আছে, রাত্রিবেলা দৌড়চ্ছিল, বাঘে তাড়া করেছিল। কাদেরকে তাড়া করেছিল? বন্য নীলগাইয়ের দল। উত্তর হবে বন্য নীলগাইয়ের দল। পরের প্রশ্ন, বন্য নীলগাইয়ের দলকে কারা তাড়া করেছে? বা উত্তর হবে বাঘ বা ভালুকে তাড়া করেছিল। ওখানে আছে বাঘ বা ভালু। আচ্ছা, এছাড়া রোদ পোড়া মাটির তাজা সুগন্ধের কথা এখানে বলা আছে, দিয়ে দিল তাজা, সতেজ, এইরকম বা স্যাঁতস্যাঁতে সুগন্ধ বা কোনোটিই নয়। উত্তর হবে তাজা সুগন্ধ। সন্ধ্যা কেমন করে ঘনিয়ে এলো বা সন্ধ্যা কেমন করে এলো? উত্তর হবে অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায় দিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। অপূর্ব রক্তমেঘের কথাটা মনে রাখতে হবে, মুকুট মাথায় দিয়ে ঘনিয়ে এলো। দুপুরের খরতল রৌদ্র কিভাবে এলো? উত্তর হবে উন্মাদিনী ভৈরবীর বেশে এসেছিল দুপুরের খরতল রৌদ্র।
আর অন্ধকার রজনীতে হাতে কি নিয়ে বিরাট কালী মূর্তিতে ধরা দিল? অন্ধকার রজনী হাতে কি নিয়ে বিরাট কালী মূর্তিতে ধরা দিল? এটা হলো প্রশ্ন। উত্তর হবে আগুনের খড়গ হাতে নিয়ে দিকবিদিক ব্যাপিয়া চারিদিক বিরাট কালী মূর্তিতে ধরা দিল, আগুনের খড়গ হাতে নিয়ে। আচ্ছা, এটা গেল 3 নম্বর অংশ, মানে 3 নম্বর পরিচ্ছেদের 3 উপাধ্যায়, 3 নম্বর উপাধ্যায়। আচ্ছা, 4 নম্বর উপাধ্যায় আছে যে কোন দিন কাছারি সিপাহীরা ঢোল বাজিয়ে হোলি খেলছিল? দিনটা কি ছিল? উত্তর হবে দোল পূর্ণিমার দিন। পরের প্রশ্ন, সত্যচরণ দোল পূর্ণিমার দিন কত রাত পর্যন্ত কাজ করেছিল? না কি কাজ করছিল? কাজ করছিল হেড অফিসে চিঠিপত্র লেখালেখির কাজ, হেড অফিসে চিঠিপত্র লিখছিল। রাত কটা পর্যন্ত সত্যচরণ হেড অফিসে চিঠিপত্র লেখার কাজকর্ম করেছিল? উত্তর হবে রাত 1টা পর্যন্ত। পরের প্রশ্ন, সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পর ক্লান্ত দেখে কি করছিল? উত্তর হবে সিপাহীরা ঘুমিয়ে পড়েছিল। পরের প্রশ্ন, অপার্থিব সৌন্দর্য কিভাবে সৃষ্টি হয়েছিল? উত্তর হবে চকচকে সাদা বালি মেশানো জমি ও শীতের রৌদ্রের অর্ধ শুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়ে অপার্থিব সৌন্দর্য সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এই গেল প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, রঙিন ফুলের বাগিচা বিছিয়ে দিয়েছে কোন ফুল? এখানে কোন ফুলের উল্লেখ আছে যা রঙিন ফুলের গালিচা বিছিয়ে দিয়েছিল? গালিচা। উত্তর হবে দুধলি ফুল, দুধলি ফুল। পরের প্রশ্ন, দুধলি ফুল কখন ফোটে? দুধলি ফুল কিন্তু ফাল্গুনের মাঝামাঝি সময় ফোটে। পরের প্রশ্ন, কাছারির কিসের ধ্বজা, মানে কাছারিতে কিসের ধ্বজা দেখা যায়? উত্তর হবে মহাবীরের ধ্বজায় আলো দেখা যায়, মহাবীরের ধ্বজা দেখা যায়। পরের প্রশ্ন, উঁচু নিচু টিলার ঘাসে আর কি কি আছে? উত্তর হবে ঝাউবন, কাশবন, মাঝে মাঝে শাল ও আসান গাছের বন আছে, আসান গাছের বন আছে। এখানে কিন্তু আসান কাঠের উল্লেখ আছে, শাল বনের উল্লেখ আছে, ঝাউ বনের উল্লেখ আছে, আর কাশ বনের উল্লেখ আছে। পরের প্রশ্ন, কোন ঋতুতে কালপুরুষ মাথার ওপর থাকার কথা বলা হয়েছে? উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে, গ্রীষ্ম ঋতুতে কিন্তু এই কালপুরুষ মাথার ওপর থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ঘাসের খুপড়ির পরিমাণ কত ছিল? ঘাসের খুপড়ির পরিমাণ হচ্ছে প্রায় 20 বর্গ হাত, 20 বর্গ হাত। পরের প্রশ্ন, কতক্ষণ ঘোড়ার ওপর ছিল সত্যচরণ? সত্যচরণ কতক্ষণ ঘোড়ার ওপর ছিল? প্রায় 2 ঘন্টা ঘোড়ার ওপরে ছিল। পরের প্রশ্ন, গনু মাহাতো, গনু মাহাতো একটা চরিত্র, গনু মাহাতোর জাতি কি ছিল? গনু মাহাতোর জাতি ছিল গাঙ্গোতা, গাঙ্গোতার উপজাতির সে লোক ছিল। আর ঘাসের খুপড়ির পরিমাণ মনে রাখবে 20 বর্গ হাত। আর কতক্ষণ ঘোড়ার ওপরে সত্যচরণ ছিল? প্রায় 2 ঘন্টা ছিল। হলো, গাঙ্গোতা জাতির উপজীবিকা কি ছিল? এই গাঙ্গোতা উপজাতির মানে অকুপেশনটা কি ছিল, তারা কি কাজকর্ম করতো আর কি? উত্তর হবে চাষবাস ও পশুপালন, চাষবাস ও পশুপালন। পরের প্রশ্ন, গনু মাহাতোর বাড়ি কোথায়? গনু মাহাতোর বাড়ি হলো ধরমপুর, ধরমপুরের লক্ষ্মণিয়া টোলা, ধরমপুরের লক্ষ্মণিয়া টোলা। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে গনু মাহাতো কি চড়াতো? গনু মাহাতো কিন্তু মহিষ চড়াতো। গনু মাহাতোর যে মহিষ ছিল সেই মহিষই কিন্তু তার একমাত্র রোজগারের রাস্তা ছিল। পরের প্রশ্ন, সত্যচরণের বাড়ি থেকে কত দূরে গনু মাহাতোর বাড়ি ছিল? সত্যচরণ যেখানটা থাকতো সেখান থেকে গনু মাহাতোর বাড়িটা কত দূরে ছিল? উত্তর হবে উত্তরে প্রায় 10 ক্রোশ দূরে, উত্তরে 10 ক্রোশ দূরে। ঠিক আছে, পরের প্রশ্ন, শহরের থিয়েটার বায়োস্কোপের লালিত যুবককে? এখানে সত্যচরণ, উত্তর হবে সত্যচরণ, কেননা সে নিজেকে বলেছে শহরের থিয়েটারে বায়োস্কোপে লালিত যুবক। আচ্ছা, পরের প্রশ্ন, গনু মাহাতোর কটি মহিষ ছিল? গনু মাহাতোর কিন্তু 5টা মহিষ ছিল, 5টি মহিষ ছিল গনু মাহাতার, মহিষের 2টো বাচ্চা ছিল। আচ্ছা, গনু মাহাতো কিভাবে সত্যচরণকে অভ্যর্থনা করেছিল? প্রথমত উত্তর হচ্ছে কাঁচা শালপাতা, কাঁচা শালপাতায় একটা লম্বা পিকা বা চুরুট তৈরি করে সত্যচরণের হাতে দিয়ে তাকে অভ্যর্থনা করেছিল। তাহলে তার সত্যচরণের হাতে গনু মাহাতো কোন পাতা দিয়েছিল? শাল পাতা দিয়েছিল, শাল পাতায় চুরুট ছিল বা পিকা ছিল, যেটাকে দিয়ে সে কিন্তু সত্যচরণকে অভ্যর্থনা করেছিল। আচ্ছা, গনু মাহাতোর চেহারা কেমন ছিল? উত্তর হবে বেশ চওড়া কপাল, উঁচু নাক, কালো রং, মুখশ্রী সরল ও শান্ত চোখের দৃষ্টি। এছাড়া হচ্ছে মাথার চুল একটুও কালো ছিল না। এটা হলো গনু মাহাতোর চেহারা। ঠিক আছে, গনু মাহাতোর চেহারা ছিল এই রকম। আচ্ছা, পরের প্রশ্ন, ঘাসের খুপড়ির পেছনে কোন পশু এসেছিল? ঘাসের খুপড়ির পেছনে কিন্তু বাঘ এসেছিল, বাঘ। ঠিক আছে, এই দিয়ে দিল বাঘ, সিংহ, শেয়াল কোনোটি নয়, উত্তর হবে বাঘ, বা ভালুক দিয়ে দিল, উত্তর হবে বাঘ।
আচ্ছা, গনু মাহাতোর মহিষের কটি বাচ্চা ছিল? দিয়ে দিল 2টি, 3টি, 4টি, 5টি। উত্তর হবে 2টি বাচ্চা। এই প্রশ্নটাতে কিন্তু কিন্তু আসতেই পারে যে 2টো বাচ্চা, কেননা যেহেতু গনু মাহাতোর 5টা মহিষ ছিল আর সেই মহিষের 2টো বাচ্চা ছিল। গনু মাহাতো আগুনে কাঠ ফেলে কি ধরালো? উত্তর হবে শালপাতার পিকা। শালপাতার পিকা জ্বালিয়েছিল। খুপড়ির মধ্যে কিসের বাসন চকচক করছিল? কিসের বাসন ছিল? উত্তর হবে পিতলের বাসন ছিল। খুপড়ির মধ্যে পিতলের বাসন ছিল যা চকচক করছিল। আচ্ছা, বাঘের শব্দ শুনে রাত্রে সত্যচরণ কি বাজিয়েছিল? উত্তর হবে সত্যচরণ টিন বাজিয়েছিল, মশাল জ্বালিয়েছিল আর চিৎকার করেছিল। তাহলে কি বাজিয়েছিল? টিন বাজিয়েছিল। পরের প্রশ্ন, গনু মাহাতোর ক বিঘে খেরি ক্ষেত আছে? গনু মাহাতোর ক বিঘে খেরি ক্ষেত আছে? 2 বিঘে খেরি ক্ষেত আছে। হলো। পরের প্রশ্ন, গনু মাহাতো কি খেত? গনু মাহাতো কি খেত? একটা উত্তর হচ্ছে খেরির দানা সিদ্ধ, জঙ্গলে সিদ্ধ, বাথুয়া শাক আর নুন খেত। ঠিক আছে, তাহলে বাথুয়া শাক সেদ্ধ, বাথুয়া শাক খেত, খেরির দানা সিদ্ধ খেত আর নুন, যেটা নুন দিয়ে খেত। পরের প্রশ্ন, ফাগুন মাসে জঙ্গলে কি ফল ফলে? ফাগুন মাসে জঙ্গলে গুড়মি ফল ফলে। গুড়মি, ফাগুন মাসের জঙ্গলে তাহলে কি ফল ফলে? গুড়মি ফল ফলে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে লবটুলিয়া। লবটুলিয়া চলে যাচ্ছি, দেখো পরের প্রশ্ন। লবটুলিয়ায় গরিব লোক 1 মাস গুড়মি ফল খেয়ে কাটিয়েছিল। ক মাস গুড়মি ফল খেয়ে কাটিয়েছিল লবটুলিয়ায়? 1 মাস গুড়মি ফল খেয়ে কাটিয়েছিল। যাই হোক, আর ফাগুন মাসের জঙ্গলে কি ফল ফলে সেটা বললে উত্তর অবশ্যই হবে গুড়মি ফল ফলে। লবটুলিয়া অঞ্চলে কারা দুবেলা ভাত খায়? দুবেলা ভাত কিন্তু সাধারণ মানুষেরা খায় না, খায় কিন্তু উত্তর হবে রাসবিহারী সিং আর নন্দলাল পাঁড়ে। ঠিক আছে, এখানে পাঁড়ে এই পদবি দিয়ে কিন্তু আমরা দুজনকে পেলাম, একটা হলো বিষ্ণুরাম পাঁড়ে আর একটা হচ্ছে নন্দলাল পাঁড়ে। এই নন্দলাল পাঁড়ে আর রাসবিহারী সিং এরা দুজনেই কিন্তু লবটুলিয়া অঞ্চলে দুবেলা ভাত খায়। ঠিক আছে, আচ্ছা। আর এদিকে যদি প্রশ্ন আসে সিপাহীর নাম কি ছিল, তখন হবে বিষ্ণুরাম পাঁড়ে। আচ্ছা, গনু মাহাতোর জীবিকা কিভাবে নির্বাহ হয়? কি করে সেই তার জীবিকাটা কি ছিল? মহিষ কয়টি ছিল? মহিষ ছিল যে কটা, তাদের দুধ থেকে মাখন তুলে ঘি করে ও 2-3 মাসের ঘি একত্রে জমিয়ে নিয়ে 9 মাইল দূরবর্তী ধরমপুরের বাজারে মারোয়ারিদের নিকট বিক্রি করে আসতো। তাহলে গনু মাহাতো যে ঘি মাখন তুলে যে ঘি বিক্রি করতো, সেটা কোথায় বিক্রি করতো যদি প্রশ্ন আসে? তাহলে উত্তর হবে ধরমপুরে। কাদের কাছে? মারোয়ারিদের কাছে বিক্রি করতো। আচ্ছা, এই গেল। পরের প্রশ্ন হচ্ছে হাওয়ার গাড়ি কোথায় দেখা যায়? হাওয়ার গাড়ি দেখা যায় ভাগলপুর শহরে। হাওয়ার গাড়ি দেখা যায় ভাগলপুর শহরে। আচ্ছা, লবটুলিয়া অঞ্চলের প্রধান খাদ্য কি? পরের প্রশ্ন হচ্ছে লবটুলিয়া অঞ্চলের প্রধান খাদ্য কি? উত্তর হবে 2 বিঘা খেরি অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত। লবটুলিয়া অঞ্চলের প্রধান খাদ্য হচ্ছে 2 বিঘা খেরি অর্থাৎ শ্যামা ঘাসের ক্ষেত, যার দানা সিদ্ধ এই অঞ্চলে, মানে শ্যামা ঘাসের ক্ষেতে শ্যামা ঘাসের যে দানাগুলো আছে আর যে খেরি আছে, খেরির সেদ্ধ, দানা সেদ্ধ সেই অঞ্চলের গরিব লোকেদের প্রধান খাদ্য ছিল, তারা কিন্তু ভাত খেতে পেত না। পরের প্রশ্ন, গনু মাহাতোর মুখে কিসের কথা শোনা যায়? গনু মাহাতোর মুখে উত্তর হবে উড়ুক্কু সাপের কথা, জীবন্ত পাথর ও আঁতুড়ে ছেলের হেঁটে বেড়াবার কথা। পরের প্রশ্ন হচ্ছে যে বন্য মহিষের দেবতার নাম কি? বন্য মহিষের দেবতার নাম কি? উত্তর হবে টাঁড় বারো। উত্তর হবে টাঁড় বারো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরের ক্লাসে থাকবে, পরের ভিডিওয়ে থাকবে অন্য পরের অংশটুকুর আলোচনা, পর্ব 4-এর আলোচনা। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলোর, আর কি কি ক্লাস দরকার সেগুলো বলো, রেসপন্স করো। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।